আসসালামু আলাইকুম। আমি রিমকি, জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর ধ্বনি ও বর্ণ। ধ্বনি বর্ণ। অনেকের কাছেই ধ্বনি ও বর্ণ এই ব্যাপার দুইটা আলাদা আলাদা মনে হয়। ধ্বনি ও বর্ণের মধ্যে অনেকেই গুলিয়ে ফেলে। আমরা আজকে এই ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলে। কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যেসব উপাদান পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। যেমন আমরা দেখি, আমরা যে কথা বলছি, এখন যে কথা বলছি, যেমন কথাকে ধরা যায়। কথা একটি শব্দ, এটাকে যদি আমরা পৃথকভাবে বিশ্লেষণ করি, কথা, যেমন কথা কথা হচ্ছে একটি শব্দ। এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, বিশ্লেষণ করলে আমরা দুইটি ধ্বনি পাবো, ক থা। ক থ আছে এবং পরে একটি আকার আছে, একটিগুলা এক একটি ধ্বনি। এই পৃথকভাবে এগুলাকে একটি ধ্বনি বলে। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বাকযন্ত্র কি? বাকযন্ত্রটার মাধ্যমে কিভাবে ধ্বনি তৈরি হতে পারে? ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ সাহায্য করে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। আমরা জানি ফুসফুস বাতাস গ্রহণ করে এবং ত্যাগ করে। এই ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় মুখের ভিতরে বিভিন্ন প্রত্যঙ্গে বাধা পায় এবং বাধা পাওয়ার কারণে মুখের ভিতরে নানা ধরনের ধ্বনি তৈরি হয়। অর্থাৎ ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত বাতাস বের হওয়ার সময় যেসব প্রত্যঙ্গ বায়ু সৃষ্টি করে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। এই বাকযন্ত্রের মধ্যে আছে ফুসফুস, গলনালী, মাড়ি, তালু, জিহ্বা, দন্ত অর্থাৎ দাঁত, ঠোঁট, নাক, মূর্ধা। এই সবগুলো আমরা বাকযন্ত্রগুলো দেখি। আমরা দেখতে পাচ্ছি বাকযন্ত্রের মধ্যে কি কি আছে। বাকযন্ত্রের মধ্যে আছে ফুসফুস, গলনালী, মাড়ি, তালু, দাঁত, ঠোঁট, নাক, জিহ্বা এবং মূর্ধা। এই সবগুলো আমাদের কাছে পরিচিত, সবগুলো আমরা চিনি। ফুসফুস, গলনালী, মাড়ি, তালু, দাঁত, ঠোঁট, নাক, জিহ্বা এগুলো আমরা চিনি, কিন্তু আমাদের কাছে এই মূর্ধাটা একটু আনকমন। অনেকের কাছেই মনে হতে পারে এই মূর্ধাটা কি। আমরা দেখব মূর্ধা কি। মূর্ধা হচ্ছে আমাদের যে তালু আছে, এই তালু এবং উপরের পাটির দাঁতের মধ্যবর্তী যে শক্ত আবরণটা আছে, এটা হচ্ছে মূর্ধা। আমরা শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে এটা আরো ভালোভাবে বুঝতে পারি। তোমরা নিজেরাও এটা পরীক্ষা করতে পারো। ট ঠ, ট ঠ এইগুলো উচ্চারণ করতে আমাদের জিহ্বা যে শক্ত আবরণটি স্পর্শ করছে ওইটা হচ্ছে মূর্ধা। তাহলে আমরা কি জানলাম? বাকযন্ত্রের বিভিন্ন অংশ জানলাম। অর্থাৎ ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ সাহায্য করে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আমরা দেখি স্বরধ্বনি কি। স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে, তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে 7টি। স্বরে অ, স্বরে আ, রস্যই, রস্যু, এ, ও এবং অ্যা। এই সবগুলো আমাদের কাছে পরিচিত। একটু অ্যাটা অন্যরকম মনে হচ্ছে। অ্যান্ড এগুলো উচ্চারণ করতে এর দরকার আছে, প্রয়োজন হয়। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে মৌলিক স্বরধ্বনি নাকি স্বরবর্ণ কোনটা বলছে। পরীক্ষায় অনেক সময় এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এখানে আমরা অনেকেই ভুল করে ফেলি যে মৌলিক স্বরবর্ণ নাকি স্বরধ্বনি কোনটা বলছে। স্বরবর্ণের কথা বললে আমরা তো ছোট থেকে শিখে আসছি স্বরবর্ণ 11টি, এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে পরীক্ষায় স্বরধ্বনি আসছে নাকি স্বরবর্ণ আসছে। যদি স্বরধ্বনি থাকে, আমরা তো দেখলাম মৌলিক স্বরধ্বনি আছে 7টি, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। স্বরে অ, স্বরে আ, রস্যই, রস্যু, এ, ও এবং অ্যা। এরপরে আমরা দেখব ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের ভিতরে কোথাও না কোথাও বাধা পায় এবং অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, তাকে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি দেখি। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় যদি শ্রুতিধর করতে হয় তাহলে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত করতে হয়। স্বরধ্বনি যুক্ত না করলে ব্যঞ্জন ধ্বনি স্বাধীনভাবে বা সুস্পষ্ট রূপে ব্যবহার হতে পারে না। দেখি ক, খ, গ, খ এগুলা স্বাধীনভাবে বা সুস্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে স্বরধ্বনির সাহায্য লাগে। স্বরধ্বনির এই যে ক আছে, কর সাথে স্বরধ্বনি অ আছে, এরকম স্বরধ্বনির সাহায্য নিয়ে ব্যঞ্জন ধ্বনি সুস্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে।
আমরা দেখেছি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে 7টি। এবার দেখবো ব্যঞ্জন ধ্বনি কতগুলো আছে। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। আমরা দেখেছি মৌলিক স্বরধ্বনি আছে 7টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। তাহলে মোট মৌলিক ধ্বনি রয়েছে 37টি। বাংলা বর্ণমালায় বর্ণ আছে 50টি, কিন্তু মৌলিক ধ্বনি আছে 37টি। এটা একটু লক্ষ্য করলে আশা করা যায় এটা ভুল হবে না। এবার আমরা দেখব বর্ণ। বর্ণ কি? বর্ণ কাকে বলে? বর্ণ ও ধ্বনি কি একই বিষয় নাকি আলাদা দুটি? আমরা এখন এটা দেখব। ধ্বনি হচ্ছে মানুষের মুখ থেকে সৃষ্ট বায়ু, তাই হচ্ছে এর কোনো আকার নেই। ধ্বনি মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শুনে। এবং বর্ণ হচ্ছে এই কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে, তাই এই ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। কোনো ভাষা উচ্চারণ করতে যেসব ধ্বনিতোতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। আমরা সংক্ষেপে এরকমও বলতে পারি ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনি ও বর্ণের মধ্যে সীমিত রকমের পার্থক্য আছে। মুখে উচ্চারণ করি এবং কানে শুনি, এবং বর্ণ হচ্ছে কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। আমরা যে উচ্চারণ করি ক, খ, গ, এগুলো এক একটি বর্ণ। আমরা যখন উচ্চারণ করছি তখন হচ্ছে ধ্বনি, কিন্তু আমরা যখন লিখে চোখে দেখার বিষয়ে পরিণত করেছি তখন এটা হচ্ছে বর্ণ। বাংলা বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ তো আমরা ছোট থেকেই জানি, ছোট থেকে আমরা 1, 2 থেকে শিখে আসছি স্বরবর্ণ 11টি। এটা নিয়ে আমাদের ভুল হবে না। কিন্তু এই যে আমি আগে বলেছি স্বরধ্বনি এবং স্বরবর্ণ, এখানে আমাদের ভুল হতে পারে। এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে স্বরধ্বনি 7টি এবং স্বরবর্ণ 11টি। স্বরধ্বনিগুলো হচ্ছে অ, আ, রস্যই, রস্যু, এ, ও এবং এ, এবং স্বরবর্ণ 11টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি। ক, খ, গ, ঘ, এমন অনেকে আমরা ব্যঞ্জন বর্ণগুলো জানি, সবগুলো লিখি নাই। এই ছিল আজকে আমাদের আলোচনা। ধন্যবাদ।